আজ বলবো বাংলার আরেক বিখ্যাত ভূঁইয়ার কথা বা গল্প। তিনি হলেন ফতেহাবাদের অধিপতি মজলিস কুতুব। এই ফতেহাবাদের অধিপতি মজলিস কুতুব ছিলেন 12 ভূঁইয়ার মধ্যে অন্যতম শক্তিশালী জমিদার। তার রাজধানী ছিল জালালপুর। এই জালালপুরকে তিনি সেই সময় একটা দুর্গ শহরে পরিণত করেছিলেন। তো মজলিস কুতুব প্রথমে ঈশা খাঁ এবং পরে তার পুত্র মুসা খাঁর সঙ্গে মিলে মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মধ্যযুগের বিখ্যাত কবি আলাওলের রচনায় এই মজলিস কুতুবের উল্লেখ পাওয়া যায়। আলাওল তার পদ্মাবত কাব্যে যে সময়কালের কথা উল্লেখ করেছেন তা 1609 এবং 10 সালের ঘটনা। কিন্তু আলাওলের পদ্মাবত কাব্যের রচনাকাল অবশ্য 1648 খ্রিস্টাব্দ। এই কাব্যে আলাওল তার জন্মস্থান, তার শাসক মজলিস কুতুব সম্পর্কে পদ্মাবতে যা লিখে গেছেন তা হলো: মুলুক ফতেহাবাদ গৌড়েতে প্রধান, তাহাতে জালালপুর পুণ্যবন্ত স্থান। বহু গুণবন্ত বৈশে খলিফা ওলামা, পথে তো কহিসু সেই দেশের মহিমা। মজলিস কুতুব তাহাতে অধিপতি, মুই হিন্দির তান অমাত্য সন্ততি। মজলিস কুতুবের সময় ফতেহাবাদ অঞ্চল একটা অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল ছিল। এই সময় জালালপুরে বহু পণ্ডিত ব্যক্তি, উলেমা ইত্যাদিরা বাস করতেন। মজলিস কুতুব সম্পর্কে বিশদ তথ্য না পেলেও প্রথম তার উল্লেখ মেলে যখন 1578 খ্রিস্টাব্দে তিনি খিজিরপুরের অধিপতি ঈশা খাঁর সঙ্গে মিলে মুঘল সুবেদার খান জাহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধে অংশগ্রহণও তিনি করেছিলেন। এই সময় তিনি ঈশা খাঁকে প্রভূত সামরিক সহায়তাও দিয়েছিলেন। পরবর্তী পর্বে সম্রাট জাহাঙ্গীরের সময় 1608 খ্রিস্টাব্দে ইসলাম খাঁ চিস্তি যখন বাংলার সুবেদার হয়ে এলেন তখন তিনি মজলিস কুতুবকে প্রথমেই দমন করার পরিকল্পনা নিলেন। সেই মতো তিনি তার ভাই শেখ হবিবুল্লাহকে ফতেহাবাদ দখল করতে এক সৈন্যবাহিনী দিয়ে পাঠালেন। এই অভিযানে শেখ হবিবুল্লাহকে সাহায্য করতে 500 সৈন্য এবং 200 গোলন্দাজ সৈন্য অংশ নিয়েছিল। এছাড়া অন্যান্য বিখ্যাত সেনাপতিরা যথা মুবারিজ খাঁ, বাহাদুর বেগ, শেখ ইসমাইল এরাও এই অভিযানে অংশ নিয়েছিলেন। এই সময় ভূষণার অধিপতি রাজা সত্রাজিৎ রায়কে ইসলাম খাঁ শেখ হবিবুল্লাহর সঙ্গে পদাতিক, নৌবাহিনী এবং গোলন্দাজ বাহিনী সহ যোগ দেবার জন্য পত্র লেখেন। মির্জা নাথান লিখিত বাহারিস্তান ই গাইবিতে লেখা আছে যে শেখ হবিবুল্লাহ বিভিন্ন স্থান অতিক্রম করে মাটি ভাঙা মোহনা দখল করেন এবং ফতেহাবাদের এক বিশাল অংশে লুটতরাজ শুরু করেন। এর ফলে মজলিস কুতুব বিপর্যস্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত তিনি ফতেহাবাদ দুর্গে আশ্রয় গ্রহণ করেন। এই সময় কোনো উপায় না দেখে মজলিস কুতুব ঈশা খাঁর পুত্র মুসা খাঁর সাহায্য প্রার্থনা করেন। প্রত্যুত্তরে মুসা খাঁ মজলিস কুতুবের সাহায্যার্থে মাসুম খাঁ কাবুলির পুত্র মির্জা মুমিন খাঁর নেতৃত্বে কয়েকজন জমিদার সহ অস্ত্রশস্ত্রে সজ্জিত 200টি রণতরী এবং নৌসৈন্য মজলিস কুতুবের সাহায্যার্থে পাঠান। মির্জা মুমিন মধ্যরাত্রেই অতর্কিতে মোগল সেনাপতি শেখ হবিবুল্লাহকে আক্রমণ করেন। এই সময় রাজা সত্রাজিৎ মোগল সৈন্যদের পক্ষ নিয়ে মাটি ভাঙা মোহনায় মির্জা মুমিনকে প্রচন্ড বাধা প্রদান করেন। রাজা সত্রাজিতের সঙ্গে 3 দফায় মির্জা মুমিনের প্রচন্ড সংঘর্ষ হয়। অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করলেও রাজা সত্রাজিৎ মির্জা মুমিনকে কিন্তু পিছু হটতে বাধ্য করেন। মির্জা মুমিন এবং তার সঙ্গে আসা জমিদাররা এবার মুসা খাঁর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিজের অবস্থা বিচার করে আর অন্য কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত মজলিস কুতুব এবার মোগলদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। তিনি শেখ হবিবুল্লাহ মারফত ইসলাম খাঁর কাছে উপস্থিত হন এবং তাকে সম্মান প্রদর্শন করেন। ইসলাম খাঁ তাকে তার রাজ্য জায়গি রূপে ফিরিয়ে দিলেও তার নৌবহরকে বাজেয়াপ্ত করেন। এইভাবে সেদিন সরকার ফতেহাবাদ আবার মোগল শাসনে চলে আসে। এরপর অবশ্যই মজলিস কুতুব আর কখনো মোগলদের বিরোধিতা করেননি। শোনা যায় মজলিস কুতুব দীর্ঘদিন বেঁচে ছিলেন।
মজলিস কুতুবের শেষ পরিণতি সম্পর্কে কিছু জানা যায়। মজলিস কুতুবের পতনের সঙ্গে সঙ্গে বাংলার আরেক দুর্দান্ত ভূস্বামী স্বাধীনতা সূর্য চিরকালের মতো অস্তমিত হয়। ষোড়শ সপ্তদশ শতাব্দীর বাংলাদেশে মুঘল পাঠান দ্বন্দ্বে মজলিস কুতুব একটি অগ্নিস্ফুলিঙ্গ, যাকে আলাওল তার কাব্যে অমরত্ব দান করে গেছে। আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরেক বিখ্যাত ভূঁইয়ার কথা নিয়ে আসবো, গল্প বলবো। এখানে শেষ করছি। নমস্কার।